চলুন রবীন্দ্রনাথ ঠাকুরের দেনা পাওনা গল্পটা নিয়ে কথা বলার আগে একদম সহজ একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, একজন মানুষের মূল্য ঠিক কত হতে পারে? গল্পের শুরুতেই কিন্তু এই প্রশ্নের একটা ভয়ঙ্কর উত্তর আমরা পেয়ে যাই। 10,000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, নিরুপমার দাম ঠিক করা হলো 10,000 টাকা। এখান থেকে আসলে শুরু হয় একটা মানুষকে, একটা জীবনকে স্রেফ জিনিসপত্রের মতো দেখার সেই করুণ গল্প। গল্পের প্রথম পর্বের নাম এক অসম্ভব দেনা, আর নামটা শুনলেই বোঝা যায় সবকিছু শুরু হচ্ছে একটা দেনার প্রতিশ্রুতি দিয়ে। মানে যেটা ছিল একটা বিয়ের সম্বন্ধ, দেখতে দেখতেই সেটাই হয়ে দাঁড়ালো এক অসম্ভব আর্থিক দাবি। তো বরের পরিবার বাইরে থেকে দেখলে মনে হবে বিরাট ব্যাপার, সম্ভ্রান্ত রায়বাহাদুর পরিবার। কিন্তু আসল ঘটনাটা ঠিক উল্টো। মানে তাদের সেই আগের নামডাক, টাকা পয়সা প্রায় কিছুই আর অবশিষ্ট নেই। তো এই যে একটা ফাঁকা অবস্থা, এই শূন্যস্থানটা ভরার জন্যই তাদের এত বড় একটা পণের দাবি। আর এদিকে নিরুপমার বাবা রামসুন্দর ভাবলেন, এত ভালো একটা সম্বন্ধ, এটা তো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। মেয়ের ভবিষ্যতের কথা ভেবে তিনি আর কিছু না ভেবেই ওই 10,000 টাকার দাবিতে রাজি হয়ে গেলেন। আর ঠিক এই সিদ্ধান্তটাই কিন্তু গল্পের সবথেকে বড় ট্র্যাজেডির বীজ বুনে দেয়। কিন্তু কথা তো দিয়ে দিলেন, টাকাটা জোগাড় হবে কোত্থেকে? বিয়ের দিন যত এগিয়ে আসতে লাগলো, টেনশনও তত বাড়তে থাকল। রামসুন্দর তার জমিজমা বিক্রি করে বন্ধক রেখে অনেক কষ্টে জোগাড় করলেন 1,600 বা 7 টাকা। কিন্তু দাবিটা ছিল 10,000 টাকার, মানে তখনও একটা বিরাট অঙ্কের টাকা বাকি। বুঝতেই পারছেন পরিস্থিতিটা কীরকম উত্তেজনার দিকে এগোচ্ছে। এরপর এলো সেই বিয়ের দিন। যখন পুরো টাকাটা দেওয়া গেল না, তখন যা হওয়ার তাই হলো। রামসুন্দরকে কি চরম অপমানটাই না করা হলো। রায়বাহাদুর সোজাসাপটা জানিয়ে দিলেন, টাকা হাতে না পাইলে বর সভাস্থ করা যাইবে না। ভাবুন একবার, বিয়ের আসরে সবার সামনে এই কথাটা শোনার পর মানুষটার কি অবস্থা হয়েছিল। তবে এই চূড়ান্ত অপমানের মধ্যে একটা ছোট্ট আশার আলো দেখা গেল। বর মানে নিরুপমার স্বামী, সে তার বাবার বিরুদ্ধে গেল। সে সাফ বলে দিল সে সব কেনাবেচা বোঝে না, সে বিয়ে করতে এসেছে আর বিয়ে করেই যাবে। তার এই একরোখা মনোভাবের জন্য বিয়েটা কোনো মতে হয়ে তো গেল, কিন্তু চারিদিকে তখন শুধু অপমান আর বিষণ্ণতা। বিয়ে তো হলো, কিন্তু এরপর শুরু হলো নিরুপমার জীবনের এক নতুন, আরও অন্ধকার একটা পর্ব। শ্বশুরবাড়িতে তার একটাই পরিচয়, সে একজন অপমানিত বধূ। প্রতিটা দিন তার জন্য ছিল একটা নতুন অপমান। শাশুড়ি সারাক্ষণ কথা শোনাতেন, বাড়ির চাকর বাকররাও তাকে অবহেলা করত। ঠিকমতো খেতে দেওয়া হতো না, পড়তে দেওয়া হতো না। মানে তাকে এমনভাবে ট্রিট করা হতো যেন সে একজন প্রতারক, যে টাকা না দিয়েই ওই বাড়িতে ঢুকে পড়েছে। অবস্থা এমন হলো যে তার নিজের বাড়ির সাথেও যোগাযোগ প্রায় বন্ধ করে দেওয়া হলো। এই অপমানটা যে কতটা ব্যক্তিগত পর্যায়ে চলে গিয়েছিল তার একটা উদাহরণ দিই। কেউ যদি কখনো নিরুপমার সৌন্দর্যে প্রশংসা করত, তার শাশুড়ির সঙ্গে সঙ্গে ব্যঙ্গ করে বলে উঠতেন, যেমন ঘরের মেয়ে তেমন রূপ। মানে প্রশংসা তো দূরে থাক, উল্টে খোঁচা দেওয়া হতো। আচ্ছা, এবার আবার ফেরা যাক রামসুন্দরের কাছে। মেয়ের এই অবস্থা দেখে তিনি তো চুপ করে বসে থাকতে পারেন না। মেয়ের সম্মান বাঁচাতে আর ওই দেনা শোধ করতে তিনি এক প্রায় অসম্ভব লড়াই শুরু করলেন। তার অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। চড়া সুদে ধার দেনা করা, জমিজমা বিক্রি করা, কিছুই বাকি রাখলেন না। এমনকি মেয়ের সাথে শুধু একটু দেখা করার জন্য বেয়াই বাড়িতে গিয়ে তাকে চাকরদের কাছে অপমান সহ্য করতে হতো। আর শেষে যখন আর কোনো উপায় থাকল না, তিনি নিজের ছেলেদের লুকিয়ে ভিটেমাটি বিক্রি করার সিদ্ধান্ত নিলেন। এত কিছুর পর অনেক ক্ষতি স্বীকার করে রামসুন্দর জোগাড় করলেন 3,000 টাকা। তার মনে একটা ক্ষীণ আশা ছিল, এই টাকাটা পেলে হয়তো বিয়াই একটু নরম হবেন, হয়তো নিরুপমাকে কয়েকদিনের জন্য বাপের বাড়ি আসতে দেবেন। কিন্তু কি হলো জানেন? রায়বাহাদুর ওই টাকা দেখে হো হো করে হেসে উঠলেন। টাকাটা ছুঁয়েও দেখেননি। উল্টে বললেন, এই সামান্য টাকার জন্য তিনি তার হাত নোংরা করবেন না। ভাবুন একবার, রামসুন্দরের যেটুকু আশা ছিল সেটাও সেদিন ওই হাসির শব্দে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এখান থেকেই গল্পটা তার সবচেয়ে মর্মান্তিক পরিণতির দিকে এগোতে থাকে। এই পর্বে আমরা দেখব কিভাবে একটা জীবনের দাম শেষ পর্যন্ত ঠিক হয় তার মৃত্যুর মধ্যে দিয়ে। নিরুপমা যখন জানতে পারল যে তার বাবা তাকে বাড়ি নিয়ে যেতে ভিটেমাটি পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, তখন সে আর সহ্য করতে পারল না। সে রুখে দাঁড়াল, বাবাকে দিয়ে প্রতিজ্ঞা করালো, তুমি যদি আর এক পয়সা আমার শ্বশুরকে দাও, তবে আর তোমার মেয়েকে দেখতে পাবে না। এই প্রথমবার নিরুপমা নিজের আত্মসম্মানের জন্য লড়ল। আর ঠিক এই সময়েই নিরুপমার সেই ভয়ঙ্কর উপলব্ধিটা হয়। সে বুঝতে পারে তাকে তো কেউ মানুষ হিসেবে দেখছেই না, সে যেন স্রেফ একটা টাকার থলি। তাই তো সে বাবাকে সরাসরি প্রশ্ন করে বসে,
আমি কি কেবল একটা টাকার থলি? যতক্ষণ টাকা আছে ততক্ষণই আমার দাম? এই একটা প্রশ্নই যেন পুরো গল্পের সারমর্ম। এরপর সম্পূর্ণ একা আর মন ভাঙা অবস্থায় নিরুপমা আস্তে আস্তে নিজেকে শেষ করে দিতে শুরু করে। সে নিজের যত্ন নেওয়া ছেড়ে দেয় আর খুব অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তার শ্বশুরবাড়ির লোকজনের তাতেও কোনো ভ্রুক্ষেপ নেই। তারা ভাবল এসব আসলে নাটক, বাপের বাড়ি যাওয়ার জন্য একটা বাহানা করছে। তার জীবনের শেষ কয়েকটা দিন সে এক কথায় নিষ্ঠুরতার চূড়ান্ত। অবস্থা যখন খুবই খারাপ তখনও ডাক্তার ডাকা হলো না। শেষ পর্যন্ত পরিবারের কাউকে না দেখেই মেয়েটা মারা গেল। আর সবচেয়ে বড় পরিহাসটা কি জানেন? তার মৃত্যুর পর ওই শ্বশুরবাড়ির লোকেরাই ধার করে অনেক টাকা খরচ করে চন্দন কাঠের চিতায় তার সৎকার করল নাম কেনার জন্য। আর ঠিক তখনই তার স্বামীর চিঠি এসে পৌঁছালো, যেখানে লেখা ছিল নিরুপমাকে যেন তার কাছে পাঠিয়ে দেওয়া হয়। এটাই হলো গল্পের চূড়ান্ত পরিহাস। দেখুন একবার, মৃত্যুর পর কি হচ্ছে। শ্বশুরবাড়ি বিরাট শ্রাদ্ধের আয়োজন করছে, স্বামী নতুন বাড়ির ব্যবস্থা করে চিঠি পাঠাচ্ছে, আর শাশুড়ি তিনি ছেলের জন্য নতুন করে বিয়ের সম্বন্ধ দেখা শুরু করে দিয়েছেন। ভাবা যায়, যে মানুষটা বেঁচে থাকতে এক ফোঁটা সম্মান বা যত্ন পেল না, তার মৃত্যুর পর তাকে নিয়ে কত আয়োজন। নিরুপমার গল্পটা তো এখানেই শেষ, কিন্তু আমাদের জন্য একটা বিশাল প্রশ্ন রেখে যায়। যখন একটা দেনা শোধ করতে একটা জীবন শেষ হয়ে যায়, তখন সেই দেনাটা কি শুধু একটা পরিবারের থাকে, নাকি সেটা আসলে গোটা সমাজের ঋণ হয়ে দাঁড়ায়? ভাববার বিষয়, তাই না?